হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি হৃদয় জুড়ে শুধুই তুই। লিখেছেন আইমন সিদ্দিকা উর্মি। আর ৩ নম্বর শর্তটা হচ্ছে, এখন থেকে তুই আমাকে আর ভাইয়া বলে ডাকতে পারবি না, আমাকে তুই করেও বলতে পারবি না, ভুলেও না, আমাকে তুমি করে বলতে হবে। বল রাজি? ১ মিনিট ভাইয়া, আমি রাজি হওয়ার কথা আসছে পরে। আগে বল এসব কেমন শর্ত ভাইয়া? প্রথম এবং দ্বিতীয় শর্তটা না হয় বুঝলাম, বাট ৩ নম্বর শর্তটা আমি মানতে পারবো না। তোকে ভাইয়া ডাকবো না? আর কি বললি? তোকে তুই করেও বলতে পারবো না, তুমি করে বলতে হবে। ভাইয়া সত্যি তুই আমাকে হাসালি। আমি তুমি করে বলবো, তাও তোকে? ইম্পসিবল। আমি প্রথম ২টা শর্ত মানলেও তৃতীয় শর্তটা মানতে পারবো না। আমি কিছুতেই তোকে ভাইয়া বলাটা ছাড়তে পারবো না, আর কিছুতেই তুমি করে বলতে পারবো না। দরজাটা খোলা আছে, তুই তাহলে আসতে পারিস। ভাইয়া আর একটা কথাও না, যেতে বলছি যা। আর হ্যাঁ, এরপর থেকে আমার রুমে আসার আগে পারমিশন নিয়ে আসবি। আর ভুলে যাবি আয়েশ নামে তোর কেউ ছিল। ঈশা বুঝতে পারলো আয়েশ তার শর্তগুলো নিয়ে খুবই সিরিয়াস। আয়েশ যেটা বলছে সেটা ওকে মানতেই হবে, সে যে শর্তই হোক। অন্যথায় আয়েশ ওর সাথে কখনো কথাই বলবে না। ঈশা ভাবনায় পড়ে গেল, সে এখন কি করবে এটা নিয়ে। আয়েশের শর্তে কি রাজি হবে? কিন্তু আয়েশের শর্তে রাজি না হলে তো আয়েশ সত্যি সত্যি কথা বলবে না ওর সাথে। আয়েশ ওর সাথে কথা বলবে না, ঈশা এটা কিছুতেই মানতে পারছে না। হ্যাঁ, আয়েশের শর্তে রাজি হয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ ঈশা চায় না ঈশা আর ওর মধ্যে দূরত্ব তৈরি হোক। সে সহ্য করতে পারে না আয়েশের অবহেলা। ঈশা যখন এইসব ভাবছিল, তখন ঈশার ভাবনায় সুতো ছিঁড়ে আয়েশ বলে উঠল, কি হলো? এখনো বসে আছিস কেন? যা। যাবো তো, তার আগে পেপারটা দে, আমি সাইন করে যাই। মুহূর্তে আয়েশের মুখে হাসি ফুটল। আয়েশ খুশি হয়ে বলল, সত্যি বলছিস তুই? তুই সাইন করবি এই পেপারে? করবো তো, বাট আমার কথা হলো, তুই আমার সাইন করার কথা শুনে এত খুশি হচ্ছিস কেন? সে তুই বুঝবি না। এখন জলদি সাইনটা করে দে তো। বলে আয়েশ ঈশার সামনে কাগজটা রেখে সেটার উপর একটা কলম রাখলো। তবে কাগজটা আয়েশ খুলোখুলিভাবে ঈশার সামনে রেখেছে তা কিন্তু নয়। কাগজটা রেখে সেটার উপর অন্য আরেকটা সাদা কাগজ রেখে পুরো কাগজটাই ঢেকে দিয়েছে। পুরো কাগজটা এমনভাবে ঢেকে দিয়েছে যেন শুধু সাইন করার স্থানটাই দেখা যায়। ঈশা এক নজর আয়েশের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে পেপারটাতে সাইন করে দিল। আয়েশ এটা দেখে মুচকি হাসলো। সাইন করা হলে ঈশা বলল, নে ভাইয়া, সাইন করে দিলাম, এবার তুই খুশি? ইস্যু, তুই কি শর্তের কথা ভুলে গিয়েছিস? আমার বইই গেছে। তার মানে তুই শর্ত মানবি না, তাই তো? আর আমি সেটা কখন বললাম? মানবো তো, বাট আমার না কেমন কেমন লাগছে। হঠাৎ তুমি করে বলাটা কেমন লাগে জানো? আর সবচেয়ে বড় কথা হলো, আজ হঠাৎ তুমি করে বললে বাসার সবাই কি ভাববে? ভাববে আমরা গোপনে বিয়ে করে নিয়েছি। হ্যাঁ, সে তো করেই নিয়েছি। ঈশা অবাক চাহনি নিয়ে তাকালো আয়েশের মুখ পানে। ঈশার অবাক চাহনি দেখে আয়েশ থতমত খেয়ে গেল। কি বলে ফেলেছে এটা সে? দ্রুত কথা ঘোরানোর জন্য বলল, আরে যে যা ভাবার ভাবুক, তাতে আমাদের কি আসে যায়? আর তাছাড়া সবাই আমাদের ঘরের মানুষই তো। তোকে এই সব নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? সবার সামনে তুই করে বলবো, আর যখন শুধু আমরা একা থাকবো তখন তুমি করে বলবো, হবে না? আয়েশ একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তবে যতটুকু সম্ভব ভাইয়ার ডাকটা এড়িয়ে চলবি, ওকে? আয়েশ উঠে কাগজটা আবারও আলমারিতে তুলে রাখলো, যেখান থেকে সে এটা নিয়েছিল। তারপর সোফায় বসে ল্যাপটপটা খুলে নিয়ে আবারও কাজ করতে লাগলো। ঈশা কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। আয়েশ এক পলক ঈশার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল। ইস্যু, তুই তো গেছিস, হা হা হা। তুই ভাবতেও পারবি না আমি তোকে কিসের পেপারে সাইন করিয়েছি। তুই কল্পনাও করতে পারবি না তুই যে নিজের অজান্তে পুরোটা আমার হয়ে গেছিস। আজ থেকে তুই পুরোটাই আমার, শুধুই আমার, হা হা হা। জাস্ট আরেকটা ছোট কাজ করা বাকি, যেটা আমি খাবার টেবিলে করে নিব, ব্যাস। আর কোনো বাধা থাকবে না তখন। আমি জানি ইস্যু, আমার এটা করা ঠিক হয়নি, কিন্তু কি করতাম বল?
তোকে যে সেই ছোট থেকে প্রচণ্ড ভালোবাসি। তুই সেদিন যখন সুমনের সাথে হেসে হেসে কথা বলছিলি তখন আমার খুব কষ্ট হচ্ছিল, ঠিক বুকে এসে লেগেছিল তোর হেসে কথা বলাটা। আমি চাই না তুই কারোর সাথে বেশি ক্লোজ হ, তাই তো আগে থেকে আমার করে নিলাম, যাতে ঘড়িটা আকাশে উড়লেও লাটাইটা আমার হাতেই থাকবে, আর দিন শেষে ঘড়িটাকেও আমার কাছে টেনে নিতে পারবো। তাই তো গত 3 দিন ধরে তোর সাথে রেগে থাকার এই ছোট্ট অভিনয় করলাম, যাতে আমি বললেই তুই সাইন করতে রাজি হয়ে যাস। হ্যাঁ, সব যখন ঠিকঠাকই হয়ে গেছে, আমি তাহলে কাজগুলো করে নিই। কথাগুলো নিজে মনে আওড়িয়ে আয়েশ মুচকি হেসে ল্যাপটপে কাজ করা শুরু করলো। আজ যেহেতু ঈশাকে নিয়ে সব টেনশন মাথা থেকে নেমে গেছে, তাই আয়েশের কাজগুলো আজ ডিনার টাইম হওয়ার আগে শেষ হয়ে গেছে। যেখানে অন্যান্য দিন রাত 12টা বাজলেও কাজ শেষ হয় না, সেখানে আজ রাত 9টা বাজতেই আয়েশের সব কাজ শেষ। আয়েশ কাজ শেষ করে ল্যাপটপটা সাইডে রেখে উঠে দাঁড়ালো, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে গায়ে আলসামি ভাবটা ছেড়ে নিল একবার। বেশি সময় বসে থাকলে শরীরটা কেমন যেন আলসামি ভাব চলে আসে। রাত 10টা। আয়েশের ফ্যামিলির সবাই ডাইনিংয়ে বসে আছে এই ডিনার করবে বলে। আসলে ওদের ফ্যামিলির একটা নিয়ম আছে, আর সেটা হলো এখানে কেউ আগে আর কেউ পরে খায় না, সবাই একসাথে বসেই খায়। এমনকি আয়েশের মা আর বড় মাও আয়েশদের সাথে বসে একসাথে খাবার খায়। অন্য ফ্যামিলির মতো বউয়েরা খাবার পরিবেশন করবে আর ছেলেরা খাবে, এই নিয়মটা আয়েশদের ফ্যামিলিতে নেই। রায়হান মাহমুদ, হাসান মাহমুদ, আয়েশ আর ঈশা ওরা সবাই ডাইনিংয়ে বসেছে, আর রুকসানা বেগম এবং আনিসা বেগম ওরা দুজনে কিচেন থেকে একে একে সব এনে রাখছে টেবিলে। কারণ তখন খেতে বসলে ডাইনিং থেকে কিচেনে আর কিচেন থেকে ডাইনিংয়ে দৌড়াদৌড়ি করা যায় না, তাই এই ব্যবস্থা। যদিও কিচেনটা ডাইনিংয়ের সাথেই লাগানো, বাট খাবার টেবিল থেকে কিছুর জন্য ওঠা রায়হান মাহমুদের পছন্দ না, আর তাই সব কিছু খাওয়ার আগে এনে রাখে। যেহেতু রুকসানা বেগম আর আনিসা বেগম এখনও ডাইনিংয়ে বসেনি, তাই কেউ খাবারও এখনও শুরু করেনি, বরং চারজনই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। তখনই হঠাৎ আয়াশ আনিসা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠল, ছোট মা, ও ছোট মা। হ্যাঁ বাবা বল। ছোট মা, আচ্ছা কেউ বিয়েতে রাজি থাকলে কোন কথাটা বলতে হয়? কোন কথার দ্বারা বুঝতে হয় যে সে বিয়েতে রাজি? পাগল ছেলে, এটা কেমন প্রশ্ন? এটা তো সবাই জানে, ঈশা পর্যন্ত বলতে পারবে বিয়েতে রাজি থাকলে কোন কথাটা বলতে হয়, আর তুই আমাকে জিজ্ঞেস করছিস? তাই বলেই আয়াশ ঈশার দিকে তাকালো। ঈশা, ছোট মা বলছে বিয়েতে রাজি থাকলে কি বলতে হয় সেটা নাকি তুই জানিস? আচ্ছা কি বলতে হয় রে? না মানে আমার এই মুহূর্তে মনে নেই তো, তাই জানতে চাইছি। আর সেটা না জানার মতো কি আছে? বিয়েতে রাজি থাকলে সবারই তো একটা কথাই বলতে হয়, আর সেটা হলো কবুল। কি বলতে হয় বললি? বকুল? আরে গাধা, বকুল নয়, কবুল বলতে হয়। কি বলতে হয় বলছিস? আমি আবারও শুনলাম না। ও হো, কবুল কবুল কবুল, এই কথাটাই 3 বার বলতে হয়, বুঝলি? উফ, শুনেছি তো, এত জোরে বলার কি আছে, আর এতবার বলার কি আছে? কানটা মনে হয় ফাটিয়ে দিলি। কথাটা বলে আয়েশ কান চেপে ধরার অভিনয় করলো, তবে মনে মনে হাসিও পেল বেশ। ব্যাস, ওর কাজ হয়ে গেছে, এখন আর কোনো চাপ নেই। আয়েশের কাণ্ড দেখে আনিসা বেগম আর রুকসানা বেগম দুজনেই হাসলেন। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারা যায় না। কিছু সময় পর রুকসানা বেগম আর আনিসা বেগম ডাইনিংয়ে বসলে সবাই খাবার শুরু করলো। আয়েশ খাবার খাচ্ছে ঠিকই, তবে চোখ দুটো ঈশাতেই আটকে আছে। আয়েশ খাচ্ছে আর ঈশাকে দেখে যাচ্ছে অপলকে, কারণ এই রমণীটি যে এখন থেকে শুধুই ওর, পুরোপুরি ওর। সেদিনের পর কেটে গিয়েছে আরও 5-5টা দিন। আয়েশ এখন ঈশার সাথে আগের মতোই বিহেভ করে, আগের মতোই ঈশাকে কেয়ার করে। ইনফ্যাক্ট আগের থেকে আরও বেশি কেয়ার করে ঈশাকে। সবসময় চোখে চোখে রাখতে চায় ঈশাকে। অফিসে যাওয়ার সময় আর অফিস থেকে এসে আগে ঈশাকে খুঁজবে, যেমনটা সে আগেও করতো। ঈশাও বেশ খুশি আয়েশকে আগের মতো করে ফিরে পেয়ে, কারণ যেই কয়দিন আয়েশ ওর সাথে কথা না বলেছিল, ঈশার যেন দম বন্ধ হয়ে আসছিল দিনগুলোতে।
তবে গত কয়েকদিন ধরে আয়েশের কিছু কিছু কাজ আর কিছু কিছু ব্যবহার ঈশাকে বেশ ভাবায়। আয়েশ ওর সাথে এমন উদ্ভট কিছু কাজ করে যেগুলো আয়েশ আগে কখনো ওর সাথে করেনি। রোজকার মতো আজও সন্ধ্যায় আয়েশ অফিস থেকে বাসায় ফিরেছে। ঈশা তখন ডাইনিং রুমে সোফায় বসে আম্মু আর ছোট আম্মুর সাথে গল্প করছিল। কারণ এই বাসায় সব কিছু সিনেম্যাটিক হলেও সিনেম্যাটিকভাবেই ডাইনিং রুমের টিভি সেট নেই। আর তার মেন কারণ হচ্ছে রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ ওনারা কেউই চান না বাড়ির বড় ছোট সবাই একসাথে বসে টিভি দেখুক। এটা কেন যেন বেমানান মনে হয় দুই ভাইয়ের। তাই তো বসার ঘরে টিভি না রেখে প্রত্যেকের রুমে রুমে টিভি সেট করতে হয়েছে। কিন্তু বর্তমান যুগে তো ডিজিটাল যুগ, যেখানে হাতে হাতে মোবাইল, সেখানে রুমে রুমে টিভির কি প্রয়োজন? জাস্ট মোবাইলে ওয়াইফাই কানেক্ট করলেই তো টিভির সব মোবাইলে দেখা যায়। ইনফ্যাক্ট টিভির চেয়েও আরও বেশি কিছু জানাশোনা যায়। তাই আয়েশ আর ঈশা কেউই নিজেদের রুমে টিভি সেট করেনি। টিভি সেট করেছে শুধু আয়েশের বাবা মায়ের রুমে আর ঈশার বাবা মায়ের রুমে। আয়েশ বাসায় ঢুকে সবাইকে সোফায় বসে থাকতে দেখে সেও ধীর পায়ে হেঁটে সোফায় এসে বসলো। তবে আয়েশকে আজ বেশ ক্লান্ত আর ফ্যাকাশে দেখাচ্ছে। কেমন যেন মুখটা শুকনো শুকনো লাগছে, যেটা রুকসানা বেগম, আনিসা বেগম আর ঈশা কারোরই চোখ এড়ালো না। সবার চোখ এখন আয়েশের উপর। আয়েশকে এই সময় সোফায় বসতে দেখে তিনজনে একটু অবাক হলো, কারণ আয়েশ অফিস থেকে এসে কখনো এভাবে সোফায় বসে না। সোফায় কেন? আয়েশ অফিস থেকে এসে নিজের রুমে সোফায় বা খাটেও বসে না যতক্ষণ না ফ্রেশ হয়। কিন্তু আজ ফ্রেশ না হয়ে সোফায় এসে বসলো কেন? এই প্রশ্নটাই সবার মনে। রুকসানা বেগম ছেলেকে এমন ক্লান্ত দেখে শেষমেশ জিজ্ঞেস করেই ফেলল, কি রে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? হ্যাঁ তাই তো, আমিও সেটাই বলতে চাচ্ছিলাম। আয়েশ বাবা, বাবা তোর কি হয়েছে? তোকে এমন ফ্যাকাশে লাগছে কেন? শরীর দুর্বল লাগছে? আচ্ছা তুই বস, আমি তোর জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসি। কাজ করে শরীরটার কি হাল করেছিস? হ্যাঁ বস, আমি আসছি। কথাগুলো বলে আনিসা বেগম অস্থির হয়ে যেই না সোফা থেকে উঠতে চাইলেন, অমনি আয়েশ ক্লান্ত হেসে বলল, না ছোট মা, তুমি কষ্ট করে শরবত আনতে যেও না। আমি এই মুহূর্তে শরবত টরবত খাবো না। তুমি বরং ঈশাকে দিয়ে এক কাপ চা বানিয়ে আমার রুমে পাঠিয়ে দাও। মাথাটা খুব ধরেছে আজ। ফ্রেশ হয়ে এক কাপ গরম চা খেতে পারলে খুব ভালো হবে। পারবে না এক কাপ চা করে দিতে? দূর পাগল ছেলে, না পারার কি আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি ততক্ষণ চা বানিয়ে ঈশাকে দিয়ে তোর রুমে পাঠাচ্ছি, কেমন? আয়েশ বলে দ্রুত পায়ে উপরে চলে গেল। রুকসানা বেগমও উঠে আনিসা বেগমের পিছন পিছন কিচেনে চলে গেলেন। আসলে উনারা এমনই, যেখানে যায় দুই চা একসাথে যায়। শুধু বসে রইল ঈশা। ঈশা এখনো ঠায় বসে আয়েশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ততক্ষণই তাকিয়ে রইল যতক্ষণ না আয়েশ রুমে ঢুকলো। এর আবার কি হলো? আচ্ছা ভাইয়ের কোনো রকম শরীর খারাপ করেনি তো? ধুর, ও তো আবার ভাইয়া বলাটাও কমিয়ে দিতে বলেছে। এখন তো ভাইয়া ডাকলেই রীতিমতো শাসায়। আচ্ছা একবার কি রুমে যাব? না থাক, এমনিতেও তো একটু পরে চা নিয়ে রুমে যেতে হবে, তখন না হয় দেখে নিব কি হয়েছে। তবে ভাইয়াকে দেখে আমি যা বুঝতে পারলাম, তার দ্বারা আমার এটা মনে হলো যে ওর প্রচুর মাথা ব্যথা করছে, আর তাই ওকে এমন দেখাচ্ছে। কারণ ভাইয়ার যখনই প্রচণ্ড মাথা ব্যথা করে শুধু তখনই ও এমন হয়ে যায়, একদম শুকনো মুখ করে ফেলে। কিছু সময় পর চা বানানো হয়ে গেলে ঈশা আয়েশের জন্য চা নিয়ে আয়েশের রুমে গেল। আয়েশ ততক্ষণ ফ্রেশ হয়ে এসে বিছানায় বসেছে। ঈশা চা নিয়ে রুমে ঢুকলো। ঈশাকে রুমে ঢুকতে দেখে আয়েশ ম্লান হাসলো। ঈশা কয়েক সেকেন্ড আয়েশের মুখের দিকে তাকিয়ে থেকে চায়ের কাপটা আয়েশের দিকে এগিয়ে দিল। আয়েশও হেসে চায়ের কাপটা হাতে নিয়ে তাতে চুমুক দিতে দিতে বলল, ঈশা বস এখানে। বলেই আয়েশ নিজের পাশে ইশারা করলো, অর্থাৎ ঈশা যেন সেখানে বসে। ঈশাও বাধ্য মেয়ের মতো আয়েশের ইশারাকৃত জায়গায় বসে পড়ল। আচ্ছা ভাইয়া, তোর সব কথা আম্মু এক কথায় কেন মেনে নেয় বলতো? সাথে সাথে আয়েশ চোখ লাল করে তাকালো ঈশার দিকে, যেটা দেখে ঈশার বুঝতে দেরি হলো না সে কোন ভুলটা করেছে। উফ সরি,
ভুল হয়ে গেছে আমার, আর হবে না এমন। আয়েশ সম্মতিসূচক কথার উপর নিচ করলো।